নবম শ্রেণীর সকল বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের পড়াতে চলেছি জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা কবিতাটি। জীবনানন্দ দাশের সম্পর্কে যদি তুমি একটা দুটো কথা না জানো, তাহলে এই কবিতাটি পড়া তোমার অসম্পূর্ণ রয়ে যাবে। জীবনানন্দ দাশ হইল রূপসী বাংলার কবি, অর্থাৎ তার কবিতায় ছোট ছোট পশু পাখি এদের চিত্র এত নিখুঁতভাবে ফুটে ওঠে, যা আর অন্য কোনো কবির রচনায় তেমন পাওয়া যায় না। তাই রবীন্দ্রনাথ জীবনানন্দকে চিত্ররূপময় কবি বলেছেন, অর্থাৎ তার কবিতায় চিত্র একদম জলের মতো পরিষ্কার। এই জীবনানন্দ দাশের লেখা কবিতা আকাশে সাতটি তারা, আজকে আমরা এই কবিতাটি পড়ব। আকাশে সাতটি তারা কবিতাটির নাম। এখানে তারা আছে, অর্থাৎ তারা কখন ওঠে? সন্ধ্যায়, অর্থাৎ আমরা এখানটায় সন্ধ্যা প্রকৃতির এক অপূর্ব ঘনঘটার চিত্র পাব। এখানে আকাশে সাতটি তারা বলতে আপাতভাবে বোঝানো হয়েছে সপ্তর্ষি মণ্ডলকেই। তাছাড়া এই কবিতাটি দেখলে আমরা বুঝতে পাব যে দুটো প্যারায় বিভক্ত। উপরের প্যারাটিতে আছে 14টি লাইন এবং নিচে প্যারাটিতে আছে 6টি লাইন, অর্থাৎ এটি চতুর্দশপদী কবিতা। আর তোমরা জানোই যে চতুর্দশপদী কবিতাকে বলা হয় সনেট। এই কবিতায় আমরা প্রথমে দেখতে পাবো কামরাঙা লাল মেঘ আকাশকে দিগন্তভাবে ঢেকে দিয়ে রেখেছে এবং বাংলার নীল সন্ধ্যা আকাশে এসেছে। আর মেঘ এতটাই করেছে যা আপাতভাবে মনে হচ্ছে যে কেশবতী কন্যা যেন আকাশে এসেছে। তার চুলের বিন্যাসে কোনো কিছু দেখা যাচ্ছে না। আর নিচের পাটায় আমরা পড়ব বিভিন্ন বাংলার ছোট ছোট চিত্র, যার মধ্যেই আছে কিনা বাংলার প্রাণ। আর কবি এই সব কিছু অনুভব করেন কখন? তিনি যখন সন্ধ্যায় খোলা মাঠে বসে থাকেন। চলো একটুও কথা না বেরিয়ে আমরা এই কবিতাটি লাইন বাই লাইন পড়তে থাকি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। অর্থাৎ তিনি মাঠে বসে আছেন। আকাশে সাতটি তারা যখন উঠেছে, অর্থাৎ তিনি সন্ধ্যায় ঘাসে বসে থাকেন, মানে মাঠে। কামরাঙ্গা লাল মেঘ যেন মৃত মুনিয়ার মতো গঙ্গাসাগরে ঢেউয়ে ডুবে গেছে। কামরাঙ্গা লাল মেঘ, এই কামরাঙ্গা লাল মেঘ বলতে বোঝানো হয়েছে 5 শির বিশিষ্ট অম্ল স্বাদের ফল কামরাঙ্গা। এর যে রং, সেটা পাকলে কিন্তু হলদে লাল হয়ে যায়, অর্থাৎ সেই সন্ধ্যার রঙটিও ওই ফলের মতো, কামরাঙ্গা ফলের মতো হলদে লাল রঙের হয়ে গিয়েছে। এইরূপ বোঝাতে চেয়েছেন কবি। আর কি বলেছে? যে মৃত মনিয়ার মতো। এই জায়গায় কিন্তু দুটি মিনিং আছে। মৃত মনিয়া বলতে কখনো বোঝানো হয় যে মৃত মনিয়া, গ্রামে মনিয়া বলতে বোঝানো হয়েছে যে মেয়েরা, ঠিক আছে? এই মেয়েদের আগে একটি প্রথা ছিল যে গঙ্গাসাগরে কন্যা দান। এই প্রথায় যে শিশুকে গঙ্গাসাগরে ডোবানো হয়েছিল, তারপর শিশুটি যে একদম শান্তভাবে থাকে, এটিকে বোঝানো হয়েছে। আবার এখানে আরেকটি মিনিংও আছে যে গ্রাম বাংলার একটি পাখির নাম হলো মনিয়া পাখি। এই মনিয়া পাখি যখন মারা যায়, সে একদম স্তব্ধ হয়ে থাকে। এখানেও সেই মিনিংটি বোঝাইছে। এবার ঘটনা হলো কোনটা লিখবে, যেটা স্কুলের স্যার তোমাদের পড়াবেন সেটা লিখতে হবে।
এবং আছে গঙ্গাসাগরে ডুবে গেছে। অর্থাৎ এই সন্ধ্যার এই কামরাঙা লাল মেঘ গঙ্গাসাগরে ডুবে গিয়েছে, মনে হচ্ছে এমন কবির। আসিয়াছে শান্ত অনুগত। শান্ত অনুগত, এখানটায় এই দুটো হচ্ছে বিশেষণ। শান্ত হলো শান্ত স্তব্ধ, আর অনুগত হচ্ছে মানে হলো বাধ্য। বাংলার নীল সন্ধ্যা, বাংলার নীল সন্ধ্যা, অর্থাৎ সন্ধ্যা এই আকাশের রং যেমন নীল, সেই নীল সন্ধ্যা যেটা মানে নীল রংটা যেমন সন্ধ্যায় হলুদ লাল হয়ে গিয়েছে, তাই কবি এখানে বুঝিয়েছেন বাংলার নীল সন্ধ্যা যেন এসেছে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, আমার চোখের পরে মুখের পরে চুল তার ভাসে। কেশবতী কন্যা, এখানে কবি এই যে মেঘের যেই ঘনঘটাটা, এটাকে দেখে ভেবেছেন কল্পনায় যে এখানে যেন একটি মেয়ে এসেছে, কেশবতী কন্যা, যার গোছা গোছা চুল রয়েছে, তার চোখের পরে পরে এখানে অ্যাপোস্ট্রোপিয়াস দেওয়া হয়েছে। এর মানে হলো একটা কোনো বর্ণ এখানে উজ্জ হয়েছে। এখানে এই বর্ণটি হলো উপরে, উপরে। এখানে এর মিনিং হবে যে আমার চোখের উপরে আমার মুখের উপরে চুল তার ভাসে, অর্থাৎ তিনি এই সন্ধ্যার যে আলো তার চোখে এবং মুখে পড়েছে, এটিকে তিনি বুঝিয়েছেন যেন সেই কেশবতী কন্যার চুল তার চোখের পরে মুখের পরে ভাসছে। ঠিক আছে। পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো, অর্থাৎ যেহেতু এটি কবির কল্পনায় এই কন্যাটি এসেছে, তাহলে কীভাবে পৃথিবীর কোনো পথ একে দেখবে? এই জায়গায় তিনি এইভাবে বুঝিয়েছেন যে পৃথিবীর কোনো পথ এটিকে দেখেনি। ঠিক আছে। দেখে নাই অত অজস্র চুলের চুমা হিজলে কাটালে জামে ঝরে অবিরত। সেই অজস্র চুলের চুমা হিজলে কাটালে জামে ঝরে অবিরত। এই প্রশ্নটা কিন্তু অনেক স্কুলে দেয় যে অজস্র চুলের চুমা কোথায় কোথায় ঝরে পড়ে। এটা হলো হিজলে কাটালে আর জামে হবে। অজস্র চুলের চুমা হিজলে কাটালে জামে, অর্থাৎ এই যে গাছগুলির উপরে সেই সন্ধ্যার এই কালো অন্ধকারে যে আভাটা সেটাই পড়ছে, সেটিকে কবি বলেছেন যে অজস্র চুলের চুমা। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝড়ে রূপসীর চুলের বিন্যাসে। এই রূপসী চুলের বিন্যাসে অর্থাৎ যে সন্ধ্যার যে আভাতে একটা গন্ধ থাকে, সেটিকেই কবি রূপসী কন্যার সেই চুলের বিন্যাস, সে যে গন্ধটা রয়েছে সেটিকে বুঝিয়েছেন। ঠিক আছে। আর এই দ্বিতীয় প্যারায় কবি বিভিন্ন বাংলার চিত্রকে তুলে ধরেছেন। তিনি দেখিয়েছেন পৃথিবীর কোনো পথ, নরম ধানের গন্ধ, কলমির স্বাদ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদার সটবুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল দেওয়া বীজে হাত, শীত হাতখান, কিশোরের পায়ে দোলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। এটি কিন্তু প্রায় সব স্কুলে আসতে চলেছে, এরই মাঝে বাংলার প্রাণ, কিসের মাঝে বাংলার প্রাণ। এইসব কবির মনে যেসব চিত্র ফুটে উঠেছে সেসব লিখতে হবে। অর্থাৎ যে এই যে নরম ধানের গন্ধ, কলমির স্বাদ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, সাদা চরবটি, কিশোরীর চাল ধোয়া বীজে হাত, সিদাত খান, কিশোরের পায়ে দোলামুতো ঘাস, লাল বট ফলের ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, এসব লিখতেই হবে। এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি পাই টের, আকাশের সাতটি তারা যখন উঠেছে ফুটে আমি টের পাই। এরই মাঝে বাংলার প্রাণ কবি কখন টের পান? এই প্রশ্নটাও কিন্তু আসে। যখন আকাশে সাতটি তারা উঠেছে তখন কবি এ সম্বন্ধে টের পান। এই হলো আমাদের এই কবিতার লাইন বাই লাইন আলোচনা। তাছাড়া এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে, এই প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি।
এখানে প্রথম প্রশ্ন থাকবে যে কামরাঙ্গা লাল মেঘ কার সঙ্গে তুলনা করা হয়েছে, মৃত মুনিয়া কার সঙ্গে তুলনা করা হয়েছে, ঠিক আছে, বাংলার নীল সন্ধ্যাকে কী কী বিশেষণ দেওয়া হয়েছে, আর পৃথিবীর কোনো পথ দেখেনি কি দেখিনি, আর রূপসীর চুলের বিন্যাসে কেমন গন্ধ রয়েছে, স্নিগ্ধ গন্ধ, ঠিক আছে, আর এরই মাঝে বাংলা প্রাণ ছবিগুলি লিখো, এসব থাকতে পারে। আজকের এই পর্যন্তই হলো আমাদের এই কবিতা রচনা। তাছাড়াও বিভিন্ন এই তোমাদের ক্লাসের বিভিন্ন যেসব আরও পাঠ্যাংশ গল্পগুলি আছে তাদেরও আলোচনা করা হয়েছে এই চ্যানেলে। অবশ্যই তোমরা এই ভিডিওটিকে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।